আচ্ছা, কেমন হবে যদি তুমি আত্মাদের সাথে কথা বলতে পারো, যাদেরকে খুন করা হয়েছে, এবং তারা এসে তোমাকে বলে যে তাদেরকে কিভাবে খুন করা হয়েছে, আর তুমিও সে আত্মাদের সাহায্য করতে শুরু করো। এমনই ইউনিক একটা ড্রামা নিয়ে হাজির হয়েছি আজ, যেটা একই সাথে ভরপুর কমেডি, রোমান্স আর হালকা একটু হরর ফিলিংসও দিবে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কোরিয়ান গপ্প এবং আমাদের আজকের ড্রামা স্পুকি ইন লাভ। সিরিজের শুরুতেই আমরা নির্জনে একটা জায়গা দেখি। অন্ধকারের মধ্যে কেউ একজন মাটি খুঁড়ে একটি পুরাতন ফোন উদ্ধার করে। ফোনটি হাতে নিতেই হঠাৎ তীব্র লাইটের আলো এসে পড়ে তার চোখে। আলোর উৎস ধরে দেখা যায় দাঁড়িয়ে আছেন প্রসিকিউটর ক্যাং। ক্যাং একজন আইনজীবী, আর যে মেয়েটি মাটি খুঁড়ছিল সে হচ্ছে আমাদের ইউরি। মৃত ব্যক্তির ব্যবহৃত ফোনটি ইউরির হাতে দেখে ক্যাং সেটি তার কাছে চান, কিন্তু ইউরি দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। ঠিক তখনই পুলিশ এসে উপস্থিত হয়। তাদের এই জায়গায় দেখে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে দুজনেই পরিস্থিতি সামলে নেয়। পুলিশ তো প্রথমে ভেবেছিল কোনো কাপল হয়তো এখানে ডেটে এসেছে। শেষ পর্যন্ত ফোনটি পুলিশের কাছে হস্তান্তরিত হয়। ক্যাং কৌতূহল নিয়ে ইউরিকে প্রশ্ন করে সে মাঝরাতে কেন এই নির্জন জায়গায় এসেছে এবং লাশটির অবস্থানই বা সে কিভাবে জানলো। ক্যাং কথা বলার মাঝে পুলিশ অন্য কাজের জন্য ডাকে। ক্যাং ঘুরে তাকাতে দেখে ইউরি সেখানে নেই। আসলে ইউরি দূরে দাঁড়িয়ে পুরো দৃশ্যটি দেখছিল। তার ঠিক পাশেই এসে দাঁড়ায় এক অদৃশ্য আত্মা। ইউরি বিশেষ এক ক্ষমতার অধিকারী। সে খালি চোখে আত্মাদের দেখতে পায় এবং তাদের অসমাপ্ত কাজের সমাধান করে মুক্তি পেতে সাহায্য করে। ইউরি তাকে শান্ত করে বলে, তোমার শরীর খুঁজে পেতে হয়তো কিছুটা দেরি হয়েছে, তবে অপরাধী খুব শিগগিরই তার শাস্তি পাবে। ইউরির কথা শেষ হতেই আত্মাটি ধীরে ধীরে শান্তিতে বিলীন হয়ে যায়। গল্প আমাদের নিয়ে আসে 6 বছর আগের ঘটনায়। একটি বিশেষ মুহূর্তে ইউরিকে ভালোবাসার প্রস্তাব দেয় তার প্রেমিক, কিন্তু ইউরি ইতস্তত বোধ করে বলে, আমাকে বিয়ে করলে তোমাকে সারা জীবন একটা অদ্ভুত ভয়ের মধ্য দিয়ে যেতে হবে। ছেলেটি হেসে তা উড়িয়ে দেয় এবং ইউরির হাত থেকে গ্লাভসটি খুলে একটি আংটি পরিয়ে দেয়। তাদের আংটি বদল সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে বাইরে যাওয়ার সময় ইউরির প্রেমিকের মনে পড়ে সে আসল রিংটি গাড়িতে ফেলে এসেছে। সে লিফটে করে পার্কিং লটে যাওয়ার জন্য ওঠে, কিন্তু হঠাৎই লিফটটি অদ্ভুতভাবে বন্ধ হয়ে আবার চালু হয়। দরজা খুলতে ছেলেটি এক ভয়ানক দৃশ্য দেখে। তার চারপাশে কেবল বিশাল সমুদ্রের জলরাশি। ভয়ে আতঙ্কিত হয়ে সে লিফটের বোতাম চাপতে থাকে, কিন্তু চারপাশ থেকে পানি ঢুকতে শুরু করে এবং একটি আত্মা পানির নিচে তার পা ধরে টানতে থাকে। দীর্ঘ সময় পার হয়ে গেল, সে ফিরে না আসায় ইউরি পার্কিং লটে গিয়ে দেখে তার প্রেমিক ট্রমার মধ্যে দাঁড়িয়ে আছে। ইউরি কাছে যেতে সে চিৎকার করে ওঠে, আমার কাছে এসো না, তোমার সাথে থাকলে সত্যি সত্যি ভূত আমার পিছু নেবে। এটা জানলে আমি কখনোই তোমার হাত ধরতাম না। আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সে আরও দাবি করে ইউরির পেছনে থাকা সেই অদ্ভুত সত্তাকে সে দেখে ফেলেছে। ভয়ে কাঁপতে থাকা ছেলেটি ইউরিকে একাকী ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। মানে আমরা তো এতদিন শুনে এসেছি যে অভাবে ভালোবাসা জানালা দিয়ে পালায়, এবার দেখছি ভূত দেখেই জানালা দিয়ে পালাচ্ছে। তো যাই হোক, ইউরি এক গভীর হতাশায় পড়ে যায় এবং ভাবতে থাকে সে হয়তো কখনোই কোনো স্বাভাবিক জীবন পাবে না। গল্প বর্তমান সময়ে চলে আসে। আদালতে প্রসিকিউটর ক্যাং একটি হাই প্রোফাইল কেস লড়ছিলেন অভিযুক্ত পাং সুংজের বিরুদ্ধে, কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে বিচারক পাং সুংজেকে খালাস দিয়ে দেন। আদালতের বাইরে এসে সুংজে ক্যাংকে ছোট বানানোর জন্য জিজ্ঞাসা করে, হেরে গিয়ে কেমন লাগছে প্রসিকিউটর ক্যাং? ক্যাং শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দেন, গেম এখনও শেষ হয়নি, আপিল করব এবং তোমাকে অবশ্যই জেলে পাঠাবো। কেস শেষে ক্যাং তার গ্র্যানির সাথে প্রার্থনায় যান। ফেরার পথে মহিলা ক্যাংকে একটি অদ্ভুত সতর্ক বার্তা দেন, সে যেন ব্ল্যাক মানকি বছরে জন্ম নেওয়া কোনো মেয়ের সাথে কোনো সম্পর্কই না জড়ায়। এখন তোমরা ভাবতে পারো এই ব্ল্যাক মানকি আবার কি? এটা বলতে পারো যে এটা এক ধরনের রাশিচক্র। কোরিয়ান সংস্কৃতি অনুযায়ী এই রাশিচক্রের মধ্যে জন্ম নেওয়া মানুষ অশুভ হয়ে থাকে। এদিকে শহরের অন্য প্রান্তে একটি ট্যাক্সিতে এক লোক ওঠে। ড্রাইভার গন্তব্য জিজ্ঞাসা করতেই লোকটি হঠাৎ একটি ধারালো ছুরি বের করে হামলা করার চেষ্টা করে। অন্যদিকে পাক সুংজের খালাস পাওয়ার খবর দেখে ইউরির বোন হারি তার দাদিকে বলে সুংজে এখন নির্দোষ, তাই তার সাথে হারির বিয়ে দেওয়া যায় কিনা। ইউরি ঘরে ঢুকলে দাদি এ বিষয়ে তার মতামত জানতে চান। ইউরি স্পষ্ট জানিয়ে দেয় ব্যবসার সাথে সম্পর্কের কথা ভাবা যেতে পারে, কিন্তু সুংজে সে পুরোপুরি তার বাবার টাকার উপর বেঁচে থাকা এক পরজীবী, ওর সাথে বিয়ে না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। রাতে নিজের ঘরে ডিনার শেষে একটি ছোট্ট তাঁবুর ভেতরে ঘুমানোর চেষ্টা করছিল ইউরি। ঠিক তখনই একটি আত্মা এসে তাঁবুর জিপার খোলার চেষ্টা করে তাকে বিরক্ত করতে থাকে। ইউরি বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমাকে শান্তিতে থাকতে দেবে না, তাই তো? ঠিক আছে, চলো তোমার কাজ শেষ করে আসি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অতীতে এক শামান বা তান্ত্রিক ইউরিকে বলেছিল আত্মাদের সাহায্য করলে কেবল সে নিজের জীবনে কিছুটা শান্তি পাবে। এদিকে এক দোকানে কিছু কেনার সময় প্রসিকিউটর ক্যাং একটি সন্দেহভাজন লোকের পোশাক দেখে সন্দেহ করেন। কাকতালীয়ভাবে ইউরিও সেখানে উপস্থিত ছিল। সন্দেহভাজন দুজন লোক গাড়িতে উঠে পালিয়ে যেতে চাইলে ইউরি নিজের গাড়ি নিয়ে তাদের পিছু নেয়।
ঠিক সেই মুহূর্তে কিছু না ভেবেই প্রসিকিউটর ক্যাং ইউরির গাড়িতে উঠে পড়েন এবং গাড়ি তাড়া করতে বলেন। ইউরি গাড়ি চালানোর সময় ক্যাং তাকে ডান দিকে যেতে বললেও ইউরি বাদিকে গাড়ি ঘুরিয়ে দেয়, কারণ আত্মারা ইউরিকে সঠিক ও শর্টকাট রাস্তার দিক নির্দেশনা দিচ্ছিল। অবশেষে তারা সেই গাড়িটিকে ঘিরে ফেলে। ক্যাং বাইরে বেরিয়ে অপরাধীদের মুখোমুখি হতেই শুরু হয়ে যায় তীব্র হাতাহাতি। মারামারির এক পর্যায়ে ইউরি ক্যাংকে নির্দেশ দেয় গাড়ির পেছনের ট্রাঙ্কটি খুলতে। ক্যাং ট্রাঙ্ক খুলতে ভিতরে একটি মৃতদেহ দেখতে পায়, যা ছিল সেই নিখোঁজ ট্যাক্সি ড্রাইভারের। পুলিশ এসে পৌঁছালে আত্মাটি ইউরিকে কৃতজ্ঞতা জানিয়ে মুক্তি লাভ করে। পরের দিন অফিসে প্রসিকিউটর ক্যাং পাহাড়ে পাওয়া ফোনের রহস্য নিয়ে তদন্ত শুরু করেন। তার সহকারী জানায় ফোনটি অন হওয়ার ঠিক 30 মিনিট আগে একটি পাবলিক বুথ থেকে পুলিশকে কল করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে দামি জুতো দেখে সহকারী নিশ্চিত করে দেশে এই মডেলের জুতো এসেছে মাত্র 3টি এবং এর দাম প্রায় 1 কোটি টাকা। ক্রেতাদের তালিকা বের করতে ক্যাং একটি পরিচিত নাম দেখতে পায়, সান ইউরি। সে রিনা গ্রুপের প্রধান উত্তরাধিকারী এবং দেশের এক অভিজাত হোটেলের সিইও। ক্যাং তৎক্ষণাৎ ইউরির বিলাসবহুল হোটেলে হাজির হন এবং তার পরিচয়পত্র দেখিয়ে ইউরির সাথে দেখা করতে চায়। ক্যাংকে দেখে ইউরি চতুরতার সাথে সেখান থেকে পালিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ক্যাংও তার পিছু ধাওয়া করে ঘরের দরজার সামনে পৌঁছে যায়। ইউরি দরজার ভেতরের পাশে দাঁড়িয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, ঠিক তখনই ক্যাং সজোরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ইউরি ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে ক্যাং তাকে জড়িয়ে ধরে সামনে নেয়, কিন্তু ইউরি তাকে স্পর্শ করতে দিতে চায় না, তাই সে নিজের হাত দুটো উপরে তুলে রাখে। এর পরের দৃশ্যে দেখা যায় প্রসিকিউটর ক্যাং ইউরিকে জিজ্ঞাসাবাদ করছে মাটির নিচে যে লাশটি পোতা ছিল সেটার খবর ইউরি কিভাবে পেল। জবাবে ইউরি কোনো লুকোচাপা না করে সোজা সত্যিটাই বলে দেয়। এক ভূতের মাধ্যমেই সে এই তথ্য জানতে পেরেছে, কিন্তু স্বাভাবিকভাবে প্রসিকিউটর ক্যাং এমন ভৌতিক গল্প বিশ্বাস করতে পারে না। সে তাকে আরও কিছু জেরা করতেই যাবে, ঠিক তখনই সেখানে ইউরির দাদি এসে উপস্থিত হন। দাদির আচমকা চলে আসায় প্রসিকিউটর ক্যাংকে বাধ্য হয়ে সেখান থেকে পা বাড়াতে হয়। এদিকে প্রসিকিউটর ক্যাং যখন রিনা হোটেলের নিচতলায় নেমে আসে, ঠিক তখনই তার সাথে সুংজের মুখোমুখি দেখা হয়। সুংজে সুযোগ পেয়ে তাকে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করতে শুরু করে, কিন্তু প্রসিকিউটর ক্যাং তার কথায় কোনো পাত্তা না দিয়ে বিরক্ত হয়ে দ্রুত স্থান ত্যাগ করে। অন্যদিকে কিন্তু ইউরির দাদি প্রসিকিউটর ক্যাং আর ইউরির কথা কাটাকাটি আড়াল থেকে শুনে ফেলেছিলেন, তাই তিনি ইউরিকে কাছে ডেকে প্রশ্ন করেন, তুমি কি এখনো ভূত দেখতে পাচ্ছ? তবে ইউরি বিষয়টা একদমই চেপে যায় এবং না বলে সত্যিটা এড়িয়ে চলে। দৃশ্য বদলে আবারও প্রসিকিউটর ক্যাংকে দেখানো হয়। সে তখন তার গাড়ি ড্রাইভ করছিল এবং ফোনে তার দাদির সাথে কথা বলছিল। তার দাদি তাকে একটা নির্দিষ্ট কাজের জন্য বেশ জোর দিচ্ছিলেন। শুরুতে প্রসিকিউটর ক্যাং আপত্তি জানালেও এক পর্যায়ে দাদির কথায় রাজি হয়ে যায়। এরপর সে কতগুলো উপহার সামগ্রী কিনে পৌঁছায় এক অনাথ আশ্রমে। সারাদিন বাচ্চাদের সাথে ফুটবল খেলে এবং তাদের সাথে বেশ আনন্দময় কিছুটা সময় কাটায়। আবারও দৃশ্য পরিবর্তন হয়। এবার দেখা যায় হারির পরিবার আর সুংজে একসাথে বসে গল্প করছে। কথার মাঝে হারি সুংজেকে জানিয়ে দেয় যে তাদের বিয়ের কথা ওঠার পর থেকে ইউরি কিন্তু সুংজেকে নিয়ে একটাও ভালো কথা বলেনি। কথাটা শোনা মাত্রই সুংজে মারাত্মক রেগে যায় এবং সোজা ইউরির সাথে দেখা করতে চলে আসে। সে ইউরিকে সরাসরি প্রশ্ন করে তার সম্পর্কে এমন উল্টাপাল্টা মন্তব্য সে কেন করছে। উত্তরে ইউরি বেশ ঠান্ডা মাথায় বলে, তোমার এক্স কিন্তু নিখোঁজ হওয়ার ঠিক আগেই আমাদের কাছে এসেছিল। তুমি কিভাবে তাকে ঠকিয়ে ছুঁড়ে ফেলেছিলে সব বলে গেছে। এমনকি মেয়েটা তখন তোমার সন্তান পেটে নিয়ে প্রেগনেন্টও ছিল। সুংজের সাথে সাথেই এই সমস্ত অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেয়। কিন্তু ঠিক ওই মুহূর্তে ঘরের সোফায় বসে তাদের সব কথা শুনছিল সুংজের এক্সের আত্মা। ইউরি সে আত্মার বার্তা পৌঁছে দিয়ে সুংজেকে সতর্ক করে বলে, যত উড়ার উড়ে নাও, খুব শীঘ্রই ঠাস করে মাটিতে আছাড় খাবে। যদিও সুংজে এসব কথাকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। এদিকে প্রসিকিউটর ক্যাং সুংজের এই রহস্যময় কেসটি নিয়ে গভীর তদন্ত করতে শুরু করে। হোটেল সিসিটিভি ফুটেজ হাতালে সে দেখতে পায় সুংজের এক্স যে রুমে উঠেছিল ঠিক তার পাশের রুমে আরেকটি মেয়ে অবস্থান করছিল। ওই মেয়েটির ওপর প্রসিকিউটর ক্যাংয়ের সন্দেহ হয়। সে দ্রুত মেয়েটির যাবতীয় তথ্য সংগ্রহ করে তার সাথে দেখা করতে যায়। জানা যায় মেয়েটি পেশায় একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। তবে সে প্রসিকিউটর ক্যাংকে স্পষ্ট জানিয়ে দেয় সে কখনোই ওই হোটেলে ওঠেনি। তবে হ্যাঁ, ঘটনার দিন সুংজের সাথে তার দেখা হয়েছিল এবং তার ভীষণ তাড়াহুড়ো থাকায় সে সুংজের গাড়িতে লিফট নিয়েছিল। ভুলবশত তার পাসটি সুংজের গাড়িতে রয়ে যায়, যার ভেতর তার আইডি কার্ড ও পাসপোর্ট ছিল। যদিও পরবর্তীতে সুংজে সেটা তাকে কুরিয়ার করে ফেরত পাঠিয়ে দিয়েছিল। এখানে কিন্তু দারুণ একটা টুইস্ট আছে। মেয়েটি যদি হোটেলে নাই গিয়ে থাকে তবে তার পরিচয় দিয়ে সেখানে রুম বুক কে করেছিল। প্রসিকিউটর ক্যাং তখন নিজেই ও হোটেল রুমে গিয়ে নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা চালায়। সে খেয়াল করে দেখে এক রুমের ব্যালকনি ব্যবহার করে খুব সহজেই পাশের রুমে যাওয়া সম্ভব। তখন এই পুরো বিষয়টি তার মাথায় পরিষ্কার হয়ে যায়। মূলত সুংজেই ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্টের চুরি হয়ে যাওয়া আইডি ব্যবহার করে পাশেই একটা ভুয়া রুম বুক করেছিল, যাতে ব্যালকনি দিয়ে এক্সের রুমে ঢুকে কাজ শেষ করতে পারে। কিন্তু এখন মূল প্রশ্ন দাঁড়ায়, লাশটা সে কোথায় গুম করেছে। প্রসিকিউটর ক্যাংয়ের চোখ যায় হোটেলের ছাদের দিকে। সে তড়িঘড়ি ছাদে উঠে পানির ট্যাঙ্কি তল্লাশি করতে যায়। আর ঠিক তখনই সেখানে ইউরির সাথে তার আবার দেখা হয়ে যায়। হঠাৎ করে ধাক্কা লেগে দুজনেই নিচে পড়ে যায়। তবে সামনে নিয়ে তারা দুজন মিলে ট্যাঙ্কির ভেতরে তল্লাশি চালাতেই ভেসে ওঠে সুংজের এক্সের লাশ।
ফ্ল্যাশব্যাকে তখন ভেসে ওঠে সেই রাতের বীভৎস দৃশ্য, কিভাবে সুংজে নিজ হাতে তার প্রেগনেন্ট এক্সকে হত্যা করেছিল। অন্যদিকে একটি গলফ টুর্নামেন্ট জয়লাভ করে উল্লাসে মেতেছিল সুংজে, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। দূর থেকে ভেসে আসে পুলিশের গাড়ির সাইরেন। নিজের এক্সকে খুন করার অপরাধে পুলিশ সুংজেকে গ্রেফতার করতে চলে আসে। পুলিশের সাথেই সেখানে উপস্থিত ছিল প্রসিকিউটর ক্যাং। রহস্যময় এই কঠিন কেসটি সফলভাবে সমাধান করতে পেরে তার চেহারায় ফুটে ওঠে জয়ের হাসি। পরদিন টিভির পর্দায় ও সংবাদপত্রে ইউরি আর প্রসিকিউটর ক্যাংয়ের ছবি ভেসে ওঠে, কিভাবে তারা দুজন মিলে নিখোঁজ লাশটি উদ্ধার করলো। একই সাথে সুংজে জেলে যাওয়ার খবরও ছড়িয়ে পড়ে। খবরটি শুনে হারি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ইউরির কাছে ছুটে আসে। সে চেঁচিয়ে ইউরিকে দোষ দিতে থাকে। সুংজেকে জেলে পাঠিয়ে সে নাকি হারির এত সুন্দর বিয়েটা ভেঙে দিল। তখন ইউরি শান্ত গলায় জবাব দেয় যে তোমার হবু স্বামী হতে যাচ্ছিল সে আর যাই হোক একজন খুনি ছিল, এমন একটা অপরাধীর সাথে সংসার করার এতই শখ তোমার। এর পরপরই দাদি এসে ইউরিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। দাদি তাকে বোঝান যে পুরো বিষয়টা আরেকটু শান্তভাবে সামলানো যেত। তবে যাই হোক, হারির থেকে ইউরিকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। এরপর দাদি জানান যে একটি সুপরিচিত প্রতিষ্ঠান রিনা হোটেলের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তাই দাদির অনুরোধে ইউরিকে একবারের জন্য হলেও সে কোম্পানির সিইওর সাথে দেখা করতে রাজি হতে হয়। দৃশ্য পরিবর্তন হয়ে প্রসিকিউটর ক্যাংকে দেখানো হয়। সে তার এক বন্ধুর কাছ থেকে একটি বিয়ের দাওয়াতপত্র পায়, যার অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে জেজু আইল্যান্ডে। অন্যদিকে দাদির কথা মতো ইউরিও সিইওর সাথে মিটিং করার জন্য জেজু আইল্যান্ডে গিয়ে পৌঁছায়। পরের দৃশ্যেই সাংবাদিকদের সামনে এক বিখ্যাত ফ্যাশন ডিজাইনারের ইন্টারভিউ চলতে দেখা যায়। তবে এই ডিজাইনারের আড়ালে লুকিয়ে থাকা রহস্যটি আমরা একটু পরেই জানতে পারবো। প্রসিকিউটর ক্যাং ইতিমধ্যে জেজু আইল্যান্ডে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চলে এসেছে। অন্যদিকে ইউরিও নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখা যায় সেই কোম্পানির সিইও অন্য কেউ নয়, তার ছোটবেলার বন্ধু মিন হোয়ান। ব্যবসায়িক নানা কথাবার্তার মাঝে এক পর্যায়ে মিন হোয়ান ইউরিকে প্রস্তাব দেয় যে আজকের রাতটা যেন সে মিন হোয়ানের হোটেলেই থেকে যায়। ইউরিও বন্ধুর কথায় সানন্দে রাজি হয়। এরপর মিন হোয়ান ইউরিকে সে নামকরা ডিজাইনারের কিছু এক্সক্লুসিভ পোশাক দেখাতে নিয়ে যায়। সেখানে কাকতালীয়ভাবে সেই ডিজাইনারের সাথে ইউরির দেখা হয়ে যায়। তাদের দুজনের কথোপকথন দেখে স্পষ্ট বোঝা যায় ইউরি এই ডিজাইনার সম্পর্কে গোপন কিছু একটা জানে, কিন্তু রহস্যটা ঠিক কী তা আমরা সামনেই দেখতে পারবো। এদিকে প্রসিকিউটর ক্যাং তার বন্ধুর বুকিং করা হোটেলে এসে উপস্থিত হয় থাকার জন্য। আবার মিন হোয়ানের অনুরোধে ইউরিকেও পাঠানো হয় ঠিক একই হোটেলে। তবে হোটেল কর্তৃপক্ষের সামান্য ভুলের কারণে তারা দুজন না জেনেই একই রুমে উঠে পড়ে। প্রসিকিউটর ক্যাং আগে রুমে ঢোকে এবং গোসল সেরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ইউরি কিছুটা পরে রুমে আসে, কিন্তু দুজনে কেউই টের পায় না যে তারা আসলে একটাই রুম শেয়ার করছে। মাঝে মাঝে তাদের মনে হচ্ছিল রুমে হয়তো অন্য কারোর উপস্থিতি আছে, কিন্তু সেটাকে স্রেফ মনের ভুল ভেবে তারা ঘুমিয়ে পড়ে। প্রথমে ইউরি ঘুমায়, আর তার কিছুক্ষণ পর প্রসিকিউটর ক্যাংও ঘুমাতে যায়। আসল নাটকে শুরু হয় সকালে ঘুম থেকে ওঠার পর। চোখ খুলেই একে অপরকে অতি কাছাকাছি দেখে দুজনেই বিকট চিৎকার দিয়ে ওঠে। দুজনেই দাবি করতে থাকে, এটা তো আমার রুম, তুমি এখানে কি করছো? পরিস্থিতি বেগতিক দেখে হোটেল ম্যানেজার তড়িঘড়ি ছুটে এসে ক্ষমা চায় এবং স্বীকার করে যে চেকিংয়ে ভুলের কারণেই এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ঝামেলা মিটিয়ে দুজনেই নিজ নিজ লাগেজ নিয়ে লিফট দিয়ে নিচে নামছিল। হঠাৎ লিফটের ঝাঁকুনিতে একজনের ভারী লাগেজ ইউরির উপর পড়তে যায়, কিন্তু ঠিক শেষ মুহূর্তে আমাদের হিরো প্রসিকিউটর ক্যাং দ্রুত হাত বাড়িয়ে লাগেজটি ধরে ফেলে। তবে মিন হোয়ান এমন একটা ভাব নেয় যেন কাজটা সেই করেছে। সে প্রসিকিউটর ক্যাংয়ের দিকে তাকিয়ে কিছুটা ওভার অ্যাক্টিং করে বলে, আমার ইউরিকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কখনো কোনো সাহায্য লাগলে আমাকে নির্দ্বিধা জানাতে পারো। প্রসিকিউটর ক্যাং মনে মনে বেশ বিরক্ত হলেও মুখে কিছু না বলে চুপ থাকে। প্রসিকিউটর ক্যাং যখন হোটেল থেকে বের হতে যাবে ঠিক তখনই দেখতে পায় দামি নামের এক নিখোঁজ মেয়ের বৃদ্ধা দাদি কান্নাকাটি করছেন এবং নাতনিকে খুঁজে পাওয়ার জন্য প্রসিকিউটর ক্যাংয়ের কাছে সাহায্য চাইছেন। বৃদ্ধার আকুতি দেখে প্রসিকিউটর ক্যাং তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। সে সরাসরি দামির ঘরে গিয়ে তদন্ত শুরু করে এবং জানতে পারে দামি মূলত ওই বিখ্যাত ডিজাইনারের অধীনেই কাজ করত। সেদিন ফ্যাশন শোতে অংশ নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল সে, আর এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না। প্রসিকিউটর ক্যাং মিন হোয়ানের সহায়তায় হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। দামি হোটেল থেকে যে গাড়িতে করে বের হয়েছিল সেই গাড়ির নম্বর ট্রেস করে ড্রাইভারকে খুঁজে বের করা হয়। ড্রাইভারের কাছ থেকে জানা যায় সে দামিকে ঠিক কোনো এক নির্জন জায়গায় নামিয়ে দিয়ে এসেছিল। এদিকে ইউরি যখন গাড়িতে করে ফিরছিল হঠাৎ একটি করুণ আত্মা তার কাছে এসে আকুল হয়ে সাহায্য চায়। বুঝতে বাকি থাকে না যে এটি আসলে নিখোঁজ মেয়ে দামিরই আত্মা। প্রসিকিউটর ক্যাং গাড়ি চালিয়ে ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে ড্রাইভার দামিকে নামিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে তাজ্জব বনে যায়। দেখে ইউরিও ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। প্রসিকিউটর ক্যাং গাড়ি থেকে নেমে ইউরিকে ডেকে ওঠে। ইউরি পেছনে ফিরে তাকাতে হঠাৎ পা পিছলে পড়ে যেতে নেয়।
প্রসিকিউটর ক্যাং তাকে ধরার জন্য হাত বাড়ায়, কিন্তু ইউরি তার হাত না ধরে সরাসরি পানির মধ্যে পড়ে যায়। ইউরিকে পানিতে তলিয়ে যেতে দেখে প্রসিকিউটর ক্যাং ও বিন্দুমাত্র দেরি না করে তাকে বাঁচাতে পানিতে লাফ দেয়। পানির নিচে নামতেই ইউরি ও প্রসিকিউটর ক্যাং দুজনে এক বিভৎস দৃশ্য দেখতে পায়। দামির নিথর দেহটি পানির নিচে তলিয়ে আছে। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে ইউরি যেন আতঙ্কিত না হয়ে পড়ে, তাই প্রসিকিউটর ক্যাং দ্রুত নিজ হাত দিয়ে ইউরির চোখ দুটো ঢেকে দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি পানি থেকে ডাঙায় তোলে। ঠিক তখনই ফ্ল্যাশব্যাকে আসল সত্যিটা ফুটে ওঠে। দামি ভীষণ প্রতিভা সম্পন্ন একজন ডিজাইনার ছিল, কিন্তু সেই নামকরা ডিজাইনার দামি সব ক্রিয়েটিভ ডিজাইন চুরি করে নিজের নামে চালিয়ে পপুলার হতো। সত্য জেনে ফেলে দামি রেগে গিয়ে হুমকি দিয়েছিল যে সে সবার সামনে তার আসল মুখোশ খুলে দেবে। রাগের মাথায় ডিজাইনার দামিকে সজোরে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, আর পানিতে ডুবেই দামির মর্মান্তিক মৃত্যু ঘটে। ঘটনার পর প্রসিকিউটর ক্যাং ইউরির কাছে এসে কিছুটা অবাক হয়ে যায়। সে বলে, আমাদের প্রতিটা কেসে এভাবে বারবার দেখা হওয়াটা নিশ্চয়ই কোনো সাধারণ কাকতালীয় বিষয় হতে পারে না, তাই না মিস ইউরি? ইউরি এ প্রশ্নে কোনো উত্তর না দিয়ে চুপ থাকে। প্রসিকিউটর ক্যাংও আর তাকে জোর করে না। ইউরি তাকে জীবন বাঁচানোর জন্য আলতো করে থ্যাঙ্কস জানায় এবং দামির রেখে যাওয়া ফোনটি প্রসিকিউটর ক্যাংয়ের হাতে তুলে দিয়ে কেসটি সামলানোর অনুরোধ করে। এরপর পরে পুলিশ এসে ঘাতক ডিজাইনারকে গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে প্রসিকিউটর ক্যাং তার দাদিকে জেজু আইল্যান্ডে দেখতে পায়। দাদিকে দেখা মাত্র সে ফোনে কল করে জানতে চায় যে তিনি জেজু আইল্যান্ডে এসেছেন কিনা, কিন্তু আশ্চর্যজনকভাবে তার দাদি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে দাদির হয়তো কোনো গোপন রহস্য আছে যা হয়তো সামনে জানা যাবে। অন্যদিকে মিনহোয়ান ইউরিকে একসাথে দুপুরের খাবার খাওয়ার প্রস্তাব দেয় এবং ইউরিও তাতে রাজি হয়ে যায়। তবে কাজের ফাঁকেও প্রসিকিউটর ক্যাং কেবল ইউরির কথা ভেবে চলেছে, আর ইউরির মনেও ঘুরপাক খাচ্ছে প্রসিকিউটর ক্যাংয়ের চেহারা। মানে তো তোমরা বুঝতেই পারছো, দুজনেই যে একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়েছে তা স্পষ্ট। পরবর্তী দৃশ্যে দেখা যায় ইউরি তার দাদির সাথে কথা বলছে। দাদির কথায় বোঝা যায় তিনি যে কোনো মূল্যে মিনহোয়ানের সাথে ইউরির বিয়ে দিতে চান, কিন্তু ইউরি মিনহোয়ানকে শৈশবের বন্ধু ছাড়া অন্য কিছুই ভাবতে পারে না। দাদি তাকে বিয়ের জন্য মাত্র 2 মাসের আলটিমেটাম দিয়ে দেন। অন্যদিকে হারির মা হারিকে পরামর্শ দেন সুঞ্জেকে ভুলে নতুন করে কারোর সাথে দেখা করার। ঠিক তখনই সেখানে মিনহোয়ানের আগমন ঘটে। তবে মিনহোয়ান হারিকে এড়িয়ে গিয়ে ইউরির দাদির সাথে দেখা করতে যান। দাদি মিনহোয়ানকে একসাথে খাবার আমন্ত্রণ জানান। এখানে মিনহোয়ানের অতীতের একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। একসময় সে লুকিয়ে হারির মায়ের কথা শুনে ফেলেছিল এবং জানতে পেরেছিল যে সে মূলত কুড়িয়ে আনা দত্তক সন্তান, আর তার ছোট ভাই মায়ের নিজের সন্তান। ছোট বয়সে এমন নির্মম সত্য জেনে চরম কষ্ট পেয়েছিল মিনহোয়ান। আর ঠিক তখনই ইউরি পেছন থেকে এসে কোমল হাতে তার কান দুটো চেপে ধরেছিল, যাতে এই কষ্টের কথাগুলো মিনহোয়ানের কানে না পৌঁছায়। মিনহোয়ান এতক্ষণ সে পুরনো স্মৃতি মনে করছিল, আর তখন তার হাতে একটি নেকলেস দেখা যায়। এরপর মিনহোয়ান হারির মায়ের সাথে লাঞ্চ করতে বসলে হারির মা তাকে ব্যবসায়িক ফান্ডের অফার দেন, কিন্তু মিনহোয়ান বেশ বিনয়ের সাথেই তা ফিরিয়ে দেয়। আসলে হারির মা চাচ্ছিলেন মিনহোয়ানের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়ে সম্পর্কটা পাকা করতে। এদিকে হারি যায় জেলে সুংজের সাথে দেখা করতে। সুংজে তাকে আশ্বাস দেয় যে সে খুব শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসবে এবং নিজের মৃত এক্সকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। হারি তার কথায় পাত্তা না দিলে সুংজে রেগে বলে, আমি জেল থেকে বের হলেই তোমাকে রিনা রিসোর্টের মালিক বানিয়ে দেব, তুমি শুধু আমার সাথে থেকো। এরপর হারি ইউরির কাছে গিয়ে প্রশ্ন তোলে, তুমি কিভাবে জানলে যে সুংজের এক্সের লাশটা ওই পানিতে ছিল? তুমি কি এখনো ভূত দেখতে পাও? আমি যদি দাদির কাছে প্রমাণ করতে পারি যে তুমি ভূত দেখো, তবে রিসোর্টের মালিক কিন্তু আমিই হব। এখানে একটি ফ্ল্যাশব্যাক ফুটে ওঠে। অতীতে ইউরি যখন হাসপাতালের বেডে শুয়েছিল, দাদি তাকে জিজ্ঞেস করেছিলেন সে এখনো মৃত আত্মা দেখতে পায় কিনা। তখন ইউরি দাদির কাছে মিথ্যা বলেছিল যে সে আর ভূত দেখতে পায় না। বর্তমানে ফিরে এসে দেখা যায় ইউরি তার এই অদ্ভুত একাকী জীবন নিয়ে ভীষণ হতাশ। এদিকে উপর মহলে রাজনৈতিক চাপে প্রসিকিউটর ক্যাংকে সুংজে কেস থেকে সরিয়ে দেওয়া হয়। মেজাজ খারাপ করে প্রসিকিউটর ক্যাং তার কলিগদের নিয়ে এক রেস্টুরেন্টে গিয়ে ক্ষোভ প্রকাশ করছিল। ঠিক তার পেছনের টেবিলে বসে মদ খাচ্ছিল ইউরি। অতিরিক্ত নেশার ঘরে হঠাৎ প্রসিকিউটর ক্যাংকে দেখে সে বলে ওঠে, আমরা তো একসাথে একই রুমে রাত কাটিয়েছিলাম, তাই না ক্যাং? ইউরি কথাটি নেশার ঘরে বলল। প্রসিকিউটর ক্যাং এর সহকর্মীরা তো মারাত্মক ভুল বুঝে বসে। তারা মনে করে নিশ্চয়ই দুজনের মধ্যে গোপন কোনো সম্পর্ক আছে। ইউরি আবল তাবল বলেই যেতে থাকে। বাধ্য হয়ে প্রসিকিউটর ক্যাং ও তার টিম ইউরির টেবিলে গিয়ে বসে। ইউরি ভূত প্রেত নিয়ে বড় বড় ভাষণ দিতে থাকে আর তার হাতের গ্লাভস খুলে ফেলে এবং হঠাৎ প্রসিকিউটর ক্যাং এর জামার কলার ধরে টান মারতে গিয়ে কলার ছিঁড়েই ফেলে। এরপর ছিঁড়ে যাওয়া কাপড়ের টুকরো হাতে নিয়েই সে সেখান থেকে হাঁটা দেয়। পরদিন সকালে ঘুম ভাঙতেই ইউরির কাল রাতের কাণ্ডজ্ঞান মনে পড়ে যায়। সে লজ্জিত হয়ে প্রসিকিউটর ক্যাংকে ফোন করে ক্ষমা চায় এবং ক্ষতিপূরণ হিসেবে একটি দামি নতুন শার্ট পাঠায়। কিন্তু প্রসিকিউটর ক্যাং এত দামি শার্ট উপহার হিসেবে নিতে রাজি না হয়ে সশরীরে ইউরির অফিসে যায় শার্ট ফেরত দিতে। অফিসে ইউরিকে না পেয়ে সে সোজা ইউরির বাসার সামনে হাজির হয়। ইউরি তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে সে এখানে কেন। প্রসিকিউটর ক্যাং শার্ট ও ইউরির ফেলে যাওয়া গ্লাভসটি গেটের সামনে রেখে ফেরত দিতে এসেছে বলে জানায়। তখনই ইউরির মনে পড়ে যায় সে খালি হাতে প্রসিকিউটর ক্যাং এর শার্ট ধরে টান দিয়েছিল। এটা মনে হতে ইউরি চরম আতঙ্কিত হয়ে যায়, কারণ নিয়ম অনুযায়ী গ্লাভস ছাড়া ইউরি যাকে স্পর্শ করবে সেও
সেও আগামী 1 মাস ভূত দেখতে পারবে। ইউরি তড়িঘড়ি প্রসিকিউটর ক্যাংকে বাসার ভেতরে ডেকে নেয় এবং জিজ্ঞাসা করে সে অদ্ভুত কিছু দেখছে কিনা। প্রসিকিউটর ক্যাং স্পষ্ট কিছু না বললেও হঠাৎ করে সেখানে একটা পুচকে বাচ্চার ভূত এসে দাঁড়ায়। প্রসিকিউটর ক্যাং সেটাকে ভূত না ভেবে সাধারণ বাচ্চা মনে করে এগোতে গেলে ইউরি তাকে আটকে দেয় এবং জলদি বাসা থেকে বের হয়ে যেতে বলে। প্রসিকিউটর ক্যাং চলে গেলেও ইউরি দুশ্চিন্তায় পড়ে যায় যে ক্যাংয়ের জীবন এখন নরক হতে চলেছে, আর সত্যিই তাই হয়। রাতে প্রসিকিউটর ক্যাংয়ের ঘরে ভৌতিক কাণ্ড কারখানা শুরু হয়ে যায়। ভয়ে সিটে গিয়ে সে দেখে সে বাচ্চাটা তার ঘরেও ঘুরে বেড়াচ্ছে। ভয়ে দিকবেদিক হারিয়েই প্রসিকিউটর ক্যাং ইউরিকে ফোন দিয়ে কান্নাকাটি করে বলে, ওই বাচ্চা তো আমার ঘরে চলে এসেছে। ইউরি দ্রুত প্রসিকিউটর ক্যাংয়ের বাসায় ছুটে আসে। ক্যাং তাকে সব ঘটনা খুলে বলে, কিন্তু তখনও সে বুঝতে পারেনি যে বাচ্চাটি আসলে কোনো জ্যান্ত মানুষ নয়, ভূত। ইউরি তাকে শান্ত করার চেষ্টা করতেই ভয়ে প্রসিকিউটর ক্যাং জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর ক্যাং বুঝতে পারে ইউরি এতদিন ভূত দেখার বিষয়ে যা বলছিল সব সত্যি। এরপরে দুজন মিলে আয়নায় তাকাতেই দেখতে পায় বাচ্চাটির আত্মা প্রসিকিউটর ক্যাংয়ের কাঁধে চেপে বসে আছে। দৃশ্যটি দেখে প্রসিকিউটর ক্যাং বিকট চিৎকার দিয়ে ভৌতিক দৌড় লাগায়। ইউরি কোনো মতে ক্যাংকে শান্ত করে। এরপর বাচ্চার আত্মাটি তাদের শহরের বাইরের এক নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় একটি গাড়ি দুমড়ে মুচড়ে উল্টে আছে। তারা দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গাড়ি তল্লাশি চালিয়ে ড্রাইভারকে জীবিত উদ্ধার করে, আর পেছনের সিট থেকে সে বাচ্চার নিথর দেহটি উদ্ধার করে। বেঁচে যাওয়া লোকটাই মূলত বাচ্চাটির বাবা ছিল। সন্তানহারা বাবাকে সান্ত্বনা দিতে ইউরি মিথ্যা বানিয়ে বলে যে বাচ্চাটা এখনো বেঁচে আছে, আপনি চিন্তা করবেন না। পুলিশ যখন চলে যেতে যাবে তখন সে বাচ্চার আত্মা আবারও ইউরিকে ইশারা করে গাড়ির দিকে যেতে বলে। এবার তারা গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে আরও একটি ফুটফুটে বাচ্চাকে জীবিত উদ্ধার করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় পুরো পরিবারটি একসাথে ঘুরতে যাওয়ার পথেই এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল। ছোট ভাইকে বাঁচানোর মিশন শেষ করে বাচ্চাটির আত্মা ইউরিকে বিদায় জানিয়ে বাতাসে মিলিয়ে যায়। তখন প্রসিকিউটর ক্যাং ইউরিকে প্রশ্ন করে, তুমি কতদিন ধরে এসব আত্মা দেখতে পাচ্ছ? ইউরি তার অতীতের করুণ ইতিহাস শেয়ার করে জানায়, কলেজে পড়ার সময় সে একবার পানিতে ডুবে গিয়েছিল। তার সম্পূর্ণ নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। পরে সে অলৌকিকভাবে বাঁচলেও যে বন্ধুটি তাকে পানি থেকে বাঁচিয়েছিল সে মারা যায়। তারপর থেকেই ইউরি তার সেই মৃত বন্ধুকে দেখতে শুরু করে এবং তার ভূত দেখার অভিশপ্ত এই জার্নি শুরু হয়। আরও একটি নিয়ম হলো গ্লাভস ছাড়া ইউরি যাকে ছোবে সেই ব্যক্তিও 1 মাসের জন্য ভূত দেখতে পারবে। প্রসিকিউটর ক্যাং এবার পুরো হিসাব মিলাতে পারে। ইউরি তাকে শান্ত করে বলে, আর মাত্র 1 মাস। 1 মাস পর আপনার উপর থেকে এই প্রভাব কেটে যাবে এবং আপনি আবার স্বাভাবিক হয়ে যাবেন। ইউরি আরও জানিয়ে দেয় যে সে আর প্রসিকিউটর ক্যাং এর সামনে আসবে না। ইউরি চলে যেতে নিলে প্রসিকিউটর ক্যাং পরম মমতায় তার হাত আঁকড়ে ধরে বলে, এতগুলো বছর ধরে এই কঠিন যন্ত্রণা একা একা সহ্য করাটা তোমার জন্য কতটা কঠিন ছিল, আমি এই একদিনই তা বুঝতে পারছি। এরপর শুরু হয় প্রসিকিউটর ক্যাং এর ভূত দেখার এক মজার ও লোমহর্ষক যন্ত্রণা। ঘরে, বাইরে, এমনকি অফিসে কাজের মাঝেও ভূতেরা তাকে নানাভাবে ভয় দেখাতে থাকে। আচ্ছা, এই অবস্থায় যদি তোমরা কেউ পড়তে তাহলে সেটা কিভাবে সামাল দিতে? অবশ্যই কমেন্টে জানাবে। ভূতের ভয়ে কাঁপতে থাকা প্রসিকিউটর ক্যাং ধর্মের শরণাপন্ন হতে বাধ্য হয়, যা দেখে তার সহকর্মীরা তাজ্জব বনে যায়। উইকেন্ডে ভয় দূর করতে সে কলিগকে ডেকে এনে হরর মুভি দেখে দিন পার করার চেষ্টা করে। ভয়ের মাত্রা সহ্য করতে না পেরে প্রসিকিউটর ক্যাং বারবার ইউরিকে কল দিতে থাকে, কিন্তু ইউরি ফোন ধরে না। ভূতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে সোজা ইউরির বাড়ির সামনে গিয়ে হাজির হয়। শুরুতে অভিযোগ জানাতে আসলেও সেখানে দাঁড়িয়ে ক্যাং রিয়েলাইজ করতে পারে বিগত 10টি বছর ধরে ইউরি এই নরক যন্ত্রণা সহ্য করে টিকে আছে। ক্যাংয়ের মন ইউরির জন্য কষ্টে ভরে ওঠে এবং সে অভিযোগ না জানিয়ে ফিরে যেতে চায়। তখন ইউরি তাকে ডেকে নিয়ে ভূতদের এড়ানোর কিছু স্পেশাল টেকনিক শিখিয়ে দেয়। ইউরি প্রতিদিন অডিও ও ভিডিও কলে প্রসিকিউটর ক্যাংকে গাইড করতে থাকে কিভাবে চললে ভূতেরা ডিস্টার্ব করবে না। এভাবেই দেখতে দেখতে 29টি দিন পার হয়ে যায়। 29তম দিনে প্রসিকিউটর ক্যাং ভিডিও কলে ইউরির সাথে একসাথে ড্রিঙ্ক করার প্রস্তাব দেয় এবং ইউরিও হেসে রাজি হয়ে যায়। ক্যাং ইউরিকে থ্যাংক ইউ জানায় তাকে এভাবে মেন্টাল সাপোর্ট করার জন্য। ক্যাং আবদার করে যে 1 মাস শেষ হলো তারা যেন এভাবে অনলাইনে কানেক্টেড থাকে, কিন্তু ইউরি সরাসরি না করে দিয়ে ফোন কেটে দেয়। ইউরির এই আকস্মিক প্রত্যাখ্যান প্রসিকিউটর ক্যাংকে মনে কষ্ট দিল, সে তা বুঝতে দেয় না। অবশেষে উপস্থিত হয় সে কাঙ্ক্ষিত 30তম দিন। আজ রাতটা কোনো রকমে পার হয়ে গেলে প্রসিকিউটর ক্যাং ভৌতিক অভিশাপ থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবে। এমন সময় ইউরির ফোনে একটা কল আসে। ইউরি ভেবেছিল হয়তো প্রসিকিউটর ক্যাং ফোন করেছে, তাই সে হালকা মেজাজে উত্তর দেয়, কিন্তু যখনই সে বুঝতে পারে ওপাশ থেকে হারি কথা বলছে সে সাথে সাথে ফোন কেটে দেয়। কিন্তু চতুর হারি ততক্ষণে অনেক কিছু বুঝে ফেলেছে। ঠিক তখনই সেখানে মিনহোয়ানের সাথে হারির দেখা হয়। মিনহোয়ান ইউরির কথা জানতে চাইলে হারি মেজাজ খারাপ করে বলে, ইউরি তো এখন প্রসিকিউটর ক্যাংয়ের সাথে সারাদিন ঘুরে বেড়ায়। মিনহোয়ান নামটা শুনে প্রসিকিউটর ক্যাংকে চিনে ফেলে। এরপর হারি আবার জেলে গিয়ে সুংজের সাথে দেখা করে এবং তাকে জানায় যে ইউরির খবরের উপর ভিত্তি করে প্রসিকিউটর ক্যাং মূলত তার এক্সেল লাশ উদ্ধার করেছিল। ইউরিকে ধ্বংস করতে তারা দুজনে এখানে হাত মেলায়। এদিকে প্রসিকিউটর ক্যাং খবর পায় যে প্রভাবশালী মহলের চাপে সুংজেকে আদালত জামিন দিচ্ছে। ক্যাং সরাসরি সুংজের মুখোমুখি হুমকি দেয়, তোমার বাবার সব কালো টাকার হিসেব আমার কাছে আছে। জবাবে পৈশাচিক হেসে সুংজে বলে, হুঁশিয়ার প্রসিকিউটর, তোমার দুর্বলতাও কিন্তু আমার জানা আছে।
আর তা হলো ইউরি। কথাটা শুনে প্রসিকিউটর ক্যাং এর বুক কেঁপে ওঠে। সে পাগলের মতো গাড়ি চালিয়ে ইউরির বাসার দিকে ছোটে, কিন্তু ততক্ষণে ইউরি তার নিজের গাড়িতে ছিল এবং হঠাৎ সে লক্ষ্য করে কয়েকটি রহস্যময় গাড়ি তাকে তাড়া করছে। কিছু বুঝে ওঠার আগেই গাড়িগুলো থেকে একদল সশস্ত্র গুন্ডা নেমে ইউরির উপর হামলা চালায়, আর ঠিক তখনই সিন কাট হয়ে যায়। অন্যদিকে প্রসিকিউটর ক্যাং ইউরির বাসায় তাকে না পেয়ে নিজের বাড়ি চলে যায়। সে তার দাদির সাথে রাতে খেতে বসলে দাদি বারবার তাকে সতর্ক করে বলেন, আজকের রাতে ভুলেও ঘরের বাইরে পা রাখবে না, আজকের রাতটি তোমার জন্য মারাত্মক অশুভ। খাওয়ার মাঝে প্রসিকিউটর ক্যাংয়ের মনে পড়ে যায় সুনজের সেই হুমকিসূচক কথাগুলো। ইউরির বিপদের কথা ভেবে সে দাদির নিষেধ অমান্য করে গাড়ি নিয়ে বের হতে যায়, কিন্তু দাদি তাকে জোর করে আটকে ঘরে পাঠিয়ে দেন। অন্যদিকে সুনজে ইউরিকে অপহরণ করে এক নির্জন জায়গায় বন্দি করে ফেলে। সে ইউরিকে নির্যাতন করে জানতে চায়, তুমি কিভাবে জানলে যে আমার এক্সের লাশটা ওই পানিতেই ছিল? সত্যি করে বলো, তুমি কি ভূত দেখতে পাও? ইউরি মুখ না খোলায় সুনজে তাকে এক মারাত্মক বিষাক্ত ইঞ্জেকশন দিতেই যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় প্রসিকিউটর ক্যাং। মূলত এক আত্মার মাধ্যমে সে ইউরির বিপদের খবর পেয়েছিল। সে দ্রুত ইউরির বাঁধন খুলে তাকে নিয়ে দৌড় দেয়। ইউরিকে গাড়ির ভেতরে বসিয়ে প্রসিকিউটর ক্যাং নিজে ওঠার আগেই সুনজে গাড়ি চালিয়ে এসে সজোরে প্রসিকিউটর ক্যাংকে ধাক্কা মারে। বিকট শব্দে প্রসিকিউটর ক্যাং বাতাসে ছিটকে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তে ভেসে যায় চারপাশ। ইউরি এই বিভৎস দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে। সে দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে প্রসিকিউটর ক্যাংকে হাসপাতালে নিয়ে যায় এবং জরুরি ভিত্তিতে অপারেশন শুরু করে। ইউরি ওটির বাইরে বসে অঝরে কাঁদতে থাকে। হাসপাতালে প্রসিকিউটর ক্যাংয়ের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে, যা দেখে মনে হচ্ছিল সে হয়তো আর বেঁচে নেই। ইউরি হাউমাউ করে কেঁদে ক্যাংয়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত স্মরণ করতে থাকে। আর ঠিক তখনই আশ্চর্যজনকভাবে প্রসিকিউটর ক্যাং ইউরির সামনে এসে দাঁড়ায়। ইউরি আর নিজেকে সামলাতে না পেরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং নিজেকে এই দুর্ঘটনার জন্য দায়ী করতে থাকে। আর এখানে বড় একটা প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে, এটা কি সত্যিই অলৌকিকভাবে বেঁচে যাওয়া প্রসিকিউটর ক্যাং, নাকি তার আত্মা? ক্যাং কি বেঁচে আছে নাকি মারা গেছে? সেই রহস্যের উত্তর জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে বাকি রিলিজ হওয়া এপিসোড নিয়ে। টিল দেন, বাই বাই।